আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি অনেকে ভালো আছেন। কাল প্রায় 17 কাছাকাছি মেসেজ আসছে যে 26 তারিখের যে গোল টেবিলের মিটিংয়ে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের তার সর্বশেষ আপডেট জানার জন্য যে মিটিংটিতে কি হয়েছে, সে মিটিংটিতে কি আলোচনা হয়েছে, সেখানে আপনাদের মেহমান আসছে কিনা এ ব্যাপারে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। যদিও সেটি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, তারপরে আপনারা আমার মুখ থেকে শুনতে চেয়েছেন যে আসলে মিটিংয়ের অভ্যন্তরীণ বিষয় কি হয়েছে, কি নিয়ে আলোচনা হয়েছে, এটা নিয়ে আপনারা জানতে চেয়েছিলেন। এই কারণে ভিডিওটি করার সাথে আমি কিছু আলোচনা করব, বহিরাগত আলোচনা, সেটা যে আসলে কিভাবে পথ চলা উচিত সেটা নিয়ে আলোচনা করব। সো চলুন আমি কথা না বাড়িয়ে আপনাদের মিটিংয়ের কার্যক্রম নিয়ে শুরু করি। আপনাদের প্রথমত আমি আলোচনা করতেছি, গতকাল মিটিংয়ে প্রধান মেহমান যিনি ছিলেন তিনি অনুপস্থিত ছিলেন। তার মানে আপনাদের ঘোষণাপত্র যে যুগ্ম সচিব মাকসুদুল রহমান স্যার, উনি কিন্তু অনুপস্থিত ছিলেন। কী কারণে অনুপস্থিত ছিলেন সেটা আমি বলতে পারি না, তবে মিটিংয়ে আসেনি, এটি আপনারাও দেখেছেন এবং আমি বললাম। কেন আসেনি সেটি আসলে আমি জানি না, এবং এটা আপনাদের নেতারাই জানতে পারে কেন আসেনি। এবং মিটিংয়ে কী নিয়ে আলোচনা হয়েছে, মিটিংয়ে আপনারা সাইনবোর্ডটি অবশ্যই দেখতে পাবেন। আমি ব্যানারটি শো করেছি, দেখেন। তাদের স্লোগান কী ছিল? স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়ন, প্রতি উপজেলায় একটি দাখিল, একটি ফাজিল কামিল এবং একটি মহিলা মাদ্রাসা সরকারিকরণ ও 3টি সরকারি আলিয়া মাদ্রাসার দুরবস্থা নিরসনে গোল বৈঠক টেবিল। তার মানে এখানে কি আলোচনা হবে, কি ভিত্তিতে আলোচনা হবে, কি আলোচনা হয়েছে, সেটি কী নিয়ে আলোচনা হয়েছে সেটি আমি পরে আসতেছি, কারণ এটা কি আলোচনা হয়েছে আপনারা বুঝতে পারবেন। এখন দেখেন, আলোচনার প্রাধান্য পেয়েছে এখানে কিন্তু একটি দাখিল, একটি ফাজিল, একটি মহিলা মাদ্রাসা সরকারিকরণ ও 3টি সরকারি আলিয়া মাদ্রাসা যে দুরবস্থা নিরসনের দাবিতে, সেই দাবিতে কিন্তু গোল মিটিংটি হয়েছে। তার মানে আপনারা বুঝতেই পেরেছেন এখানে স্বতন্ত্র নিয়ে আলোচনা হয়েছে নাকি কী নিয়ে আলোচনা হয়েছে। এই যে আপনাদের যে 26 তারিখের মিটিংয়ের ব্যানারটি আমি শো করলাম, আমি প্রচার করে দিচ্ছি, সো কোনো সমস্যা নেই। তাদের গোল টেবিলের মিটিংয়ের ব্যানারটা আপনাদেরকে দেখালাম, ভালো করে দেখেন। প্রতি উপজেলায় একটি দাখিল, একটি ফাজিল কামিল এবং একটি মহিলা মাদ্রাসা সরকারিকরণ ও 3টি সরকারি আলিয়া মাদ্রাসার ব্যবস্থায় দুরবস্থা নিরসনের দাবিতে তারা কিন্তু গোল টেবিলের বৈঠকটি করেছেন 26 তারিখে। সেখানে হেডলাইন হলো কি? স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের পক্ষে তারা কথা বলেছে। এখন যাক, আপনাদের সব কিছুই আমি দেখাবো আশা করি। এখন আমি আলোচনা করি সেখানে আসলে কি আলোচনা করেছে আপনাদের নেতারা। যখন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নেতারা উপস্থিত হলেন এবং তারা যখন বললেন, তাদের বিভিন্ন ভাষণে তারা বললেন যে এই যে ফাইল ফেরত আসছে আপনাদের সারসংক্ষেপ, সেই ফাইলটি কী কারণে ফেরত আসছে তারা দোষারোপ করেছে সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদেরকে। অর্থাৎ বাংলাদেশে একটি সংগঠন আছে যারা সংযুক্তদেরকে নিয়ে কাজ করে, বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরাম। আবারও বলি, বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ী শিক্ষক ফোরামের নেতৃত্ববৃন্দ যারা আছেন তাদেরকে তারা দোষারোপ করেছেন যে তাদের কারণে তাদের ফাইলটি ফেরত আসছে। আদৌ এটা কতটা যৌক্তিক এটা আমার বোধগম্য নয়। আসলে তারা বলছে যে আমাদের ওই জাতীয়করণের ফাইলে তাদের সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসাকে কেন ঢুকানো হয়েছে, এই কারণেই
নাকি ফাইলটি ফেরত এসেছে। 1519টার এমপিওভুক্ত করানোর জন্য ওইখানে ফাইলটি যাওয়ার কথা ছিল, সেখানে এটি না করে তারা করেছে জাতীয়করণের জন্য। বুঝছেন ভালো করে, তারা 1519টিকে এমপিওর জন্য ফাইল পাঠাতে চেয়েছিল, কিন্তু সরকার বা মন্ত্রণালয় নীতি নির্ধারক যারা আছেন তারা কিন্তু জাতীয়করণের জন্য ফাইলটিও পাঠিয়েছিলেন। মানে এমপিওর জন্য ফাইল পাঠানো হয়েছে, জাতীয়করণের জন্য ফাইল পাঠানো হয়েছে, এখানে দুটি ফাইল পাঠানো হয়েছে। হ্যাঁ, এমপিভুক্ত করে জাতীয়করণের যে ফাইলটি পাঠানো হয়েছে সেখানে 1519টি জন্য এমপিভুক্ত করে তারপরে তাকে জাতীয়করণ করা যেতে পারে এরকম একটি ফাইল কিন্তু পাঠিয়েছিল। হ্যাঁ, তার মানে শুরুতে এমপিওভুক্ত করার একটা নির্দেশনা দিয়ে তারা পাঠিয়েছিলেন এমপিও করে জাতীয়করণ করবে, এটি 3টি ধাপে জাতীয়করণ করবে এরকম একটি সারসংক্ষেপ পাঠিয়েছিলেন। সেখানে শুধু একটি সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসাকে সংযুক্ত করা হয়েছিল। এটি কেন করা হয়েছিল এই নিয়ে আলোচনা হয়ে গেছে। প্রায় 50-60 হাজার টাকা খরচ করে তারা একটি গোল টেবিল মিটিং বৈঠক করেছিলেন। এটা আরও বেশিও খরচ হতে পারে, কিন্তু যে গোল টেবিল বৈঠক করেছে এখানে আরও কম হতে পারে, কিন্তু এখানে অবশ্যই খরচ হয়েছে, কিছু টাকা খরচ হয়েছে। খরচ করে তারা তাদের স্বতন্ত্র ইবতেদায়ী যে নেতৃত্ববৃন্দরা আছেন বা নেতারা আছেন তারা কিন্তু সংযুক্ত ইবতেদায়ী শিক্ষকদেরকে দোষলেন, এবং যে সংগঠনটিকে দোষলেন সেই সংগঠনটি ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, এবং সেই সংগঠনের একজন ব্যক্তিকে আপনারা মার্ক করে তার নামে যে কুষ্টা মানে তার নামে যে নীতি যে আপনাদের যে মতামত বা বিদ্বেষমূলক হিংসামূলক যে আচরণ আপনারা করতেছেন, সেই আচরণের প্রেক্ষিতে এখনও পর্যন্ত তার দাঁত ভাঙার জবাব কিন্তু সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা দিতে পারতো, কিন্তু তারা এখনও দেয়নি। কারণ কি জানেন? কারণ হলো একটি, আমি তাদেরকে এই সংগঠনে যারা আছেন তাদেরকে বুঝাতে সমর্থন হয়েছি যে দেখেন, ইবতেদায়ী মাদ্রাসা বলতে আমরা স্বতন্ত্র সংযুক্ত সকলকে বুঝি, এবং মাদ্রাসা অধিদপ্তরের আন্ডারে এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এবং সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা আপনারা ভালো করে বুঝবেন। এই স্বতন্ত্র এবং সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার কিন্তু মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের আওতাভুক্ত, এটি কিন্তু এখনও আলাদা আওতাভুক্ত নয়। যেমন প্রাইমারি এটি কিন্তু সম্পূর্ণ নিজস্ব গতিতে চলে, যেমন প্রাইমারি ও গণশিক্ষা অধিদপ্তরের আন্ডারে চলে, কিন্তু এটা এই মাদ্রাসা কারিগরি শিক্ষা বিভাগের আন্ডারে কিন্তু স্বতন্ত্র এবং সংযুক্ত ইবতেদায়ী দাখিল আলিম ফাজিল এগুলো সব কিছুই চলে। এখন স্বতন্ত্ররা আপনারা যতই ডিভাইডেড হতে চান না কেন, আসলে এটা কোনোভাবেই পসিবল না যে এখান থেকে আপনারা বেরিয়ে আলাদাভাবে বিভক্ত হওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এখানে একই মন্ত্রণালয় একই অধিদপ্তরের আন্ডারে একই শাখা দুইভাবে বা বিভাজন করে ভাবার কোনো সুযোগ নেই। কারণ সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসাও যে ক্যাটাগরিতে চলতেছে, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাও সেই ক্যাটাগরিতে চলতেছে, কিন্তু দুঃখজনক হলো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা শুধুমাত্র অনুদান পান ৩৩০০ আর ৩৫০০ টাকা। এটি কিন্তু বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ী শিক্ষক ফোরামের যে স্মারকলিপিটি আছে, আপনারা যদি ইতিমধ্যে স্মারকলিপিটি না পেয়ে থাকেন আমাকে কমেন্টে জানাবেন, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কিন্তু এই স্মারকলিপিগুলো দিয়েছি, এবং আমার ফেসবুক পেজেও এই স্মারকলিপিগুলো দিয়েছি, আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন। এবং আপনারা যে ব্যক্তিকে দোষারোপ করতেছেন যে শাহীন শিকদারকে বিভিন্ন গ্রুপে বিভিন্নভাবে তা ইঙ্গিত করে, এবং আজকের মিটিংয়ে যেভাবে আপনারা টাকা খরচ করে যেভাবে আক্রমণাত্মক বা হিংসাত্মকভাবে তাদেরকে উপস্থাপন করেছেন, আসলে এটি আমি বলবো হিংসাত্মমূলকই আচরণ করেছেন। কারণ এটি হলো একই পরিবারের দুটি ভাই। আপনারা যতই অস্বীকার করেন না কেন, স্বতন্ত্র আলাদা সংযুক্ত আলাদা, এটি কখনোই আলাদা হতে পারে না, কারণ একই পরিবারের এরা দুটি ভাই, কারণ এটি একই মন্ত্রণালয়ের আন্ডারে, তারা কখনো এটাকে আলাদা করতে পারবে না। তারা যদি আলাদা করে তাহলে আপনারা সর্বোচ্চ এমপিভুক্তটা পাবেন। আমি আবার বলি,
আপনারা শুধুমাত্র এমপিওভুক্ত পাবেন। যে 1519টা শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে জাতীয়করণের প্রথম ধাপে সুযোগটি ছিল, সেই সুযোগটি হয়তো বা আপনারা হাতছাড়া করতে চাচ্ছেন। আপনাদের নেতারা 1519টাকে এমপিওভুক্তই করতে চাচ্ছে, এমপিওভুক্ত করতে চাচ্ছে জাতীয়করণ না করে, এরকমই তাদের মনোভাব প্রকাশিত হয়েছে কালকের মিটিংয়ে। সো আমি সর্বোপরি কথা বলতে চাইবো আর ধন্যবাদ জানাবো আমি সংযুক্ত ইফতেদায়ী শিক্ষকদেরকে। তারা এখনও পর্যন্ত আপনারা যেভাবে হিংসাত্মমূলক প্রতিক্রিয়া দেখিয়েছেন তাদের বিরুদ্ধে, তারা কিছুই করেনি। তারা আসলে আপনারা বলবেন তারা আমাদের জন্য কিছুই করেনি, আসলে আপনাদের জন্য কি করছে না করছে। আপনারা আন্দোলনের সময় বাংলাদেশে একটি মাত্র সংগঠন বড় সংগঠন মাদ্রাসার, সেই সংগঠনটি হলো বাংলাদেশ মাদ্রাসার, সেই সংগঠনের যে মহাসচিব দেলোয়ার হোসেন আজাদি স্যার হুজুর, উনি কিন্তু আপনাদেরকে সমর্থন দিয়ে গেছেন, আপনাদের সাথে একতা প্রকাশ করেছেন এবং আপনাদের জন্য দাবি দাওয়া নিয়ে হাজির হয়েছেন। হ্যাঁ, এইটা আপনারা যদি অস্বীকার করেন তাহলে আমাদের কিছু করার নেই, কারণ আমরাও ওই আমাদের বট গাছ ছায়াতলে আমরা কিন্তু ছিলাম। যদিও আমরা ইবতেদায়ী শাখা আলাদা শিক্ষক প্ল্যাটফর্মে একটি সংগঠন ইতিমধ্যে আপনারা প্রকাশিত হয়েছে, সেটি অনেক আগের থেকেই আছে, কিন্তু আমাদের সকল কার্যক্রম ওই মাদ্রাসা যে সংগঠনটি আছে ওই সংগঠনের মাধ্যমে হয়ে থাকে এবং দাবি দাওয়াগুলো উপস্থাপন করা হয় এবং বিভিন্নভাবে আমরা আলাদাভাবে আমাদের নিজস্ব যে দাবি দাওয়াগুলো আছে ওইটা হলো আমাদের যে পুরো মাদ্রাসা সেক্টর নিয়ে দাবি দাওয়া উঠানো হয়। আর আমাদের দাবি দাওয়া উঠানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাই বিভিন্নভাবে। আমাদের যেই কূটনৈতিক তৎপরতা সেটি কিন্তু এখন থেকে না, সেটি 2018 সাল থেকে 2020 সাল থেকে শুরু হয়েছে, তার প্রমাণও আমি আপনাদেরকে দেব। হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমেই দিব। তারা বলতেছেন তারা আন্দোলনে যায় না, আসলে দেখেন আপনারা আন্দোলন করে সরকারের গোচরে যে সামনে আসছেন, আর তারা আন্দোলন না করে কূটনৈতিকভাবেই তারা সরকারের গোচরে এসেছে সে 2020 সালেই নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছিল যে প্রাইমারির মতন ইবতেদায়ী শাখাকে করা হয়, সেখানে সকল ইবতেদায়ী শাখাকে নিয়ে আসা হোক এবং যেহেতু জাতীয়করণের একটা ঘোষণা বা নীতিগত সিদ্ধান্ত আসতে চাচ্ছে, সেহেতু আপনারা বাধা প্রদান করেন না, কারণ এটি গভর্নমেন্টের নীতি নির্ধারকরা এটি সিদ্ধান্ত নিয়েছে 16,000 শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের আওতায় আনার জন্য। সেখানে 3টি ধাপও নিয়েছিল। আমি চাই প্রাইমারির মতন সেই 3টি ধাপে সেটি কার্যকর হবে ইনশাল্লাহ। এই যে কার্যকর হবে এইটি বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ী শিক্ষক ফোরামের চাওয়া পাওয়া। তারা কখনোই কিন্তু স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিওভুক্ত করা হবে না এটা কখনো বলেনি। তাদের দাবি ছিল জাতীয়করণ, তারা জাতীয়করণ চায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে সহ। তারা শুধু এমপিওভুক্ত চায় না, তারা চায় জাতীয়করণ। তারা চায় আপনাদেরকে জাতীয়করণ করে নিতে। তারা শুরুতেই বলতে চাচ্ছে যে একসাথে একযোগে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এবং সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের আওতায় আনতে। এমপিওভুক্ত করলে আপনাদের কী সমস্যা হবে সেটি আমি আপনাদেরকে বারবার আমার লেখনির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, আবারও বলতে চাই। ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, অনুরোধ রইব আপনাদের কাছে আপনারা ভিডিওটি দেখবেন। সো আমি তারপর আলোচনা করতেছি সেই বিষয় নিয়ে যে এমপিওভুক্ত হলে কি কি সমস্যা আপনারা পড়তে পারেন। এমপিওভুক্ত হলে যে কথাটি ওখানে উল্লেখ আছে, এমপিওভুক্ত করে যাচাই বাছাই করে জাতীয়করণ করা। আসলে দেখেন জাতীয়করণ করলে কি সুবিধা। জাতীয়করণ করলে আপনারা দেখবেন 2013 সালে প্রাইমারি স্তরকে যে 26,000 শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কিভাবে জাতীয়করণ করা হয়েছে, তাদের কিন্তু পাঠদানের অনুমতি ছিল এবং পাঠদান অনুমোদনের জন্য আবেদন করা ছিল। আপনারা কিন্তু আপনাদের যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এগুলো কিন্তু পাঠদানের অনুমতি আছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার। এই নিয়ে তারা যদি পাঠদানের অনুমতি ছাড়াও জাতীয়করণ হতে পারে এবং তাদের ঘরবাড়ি ছিল না, সেই প্রতিষ্ঠানগুলো যদি জাতীয়করণ হতে পারে, তাহলে কেন মাত্র 16,000 মাদ্রাসাকে তারা জাতীয়করণ করতে পারবে না? আপনারা বলেন কেন পারবে না?
আসলে এখানে আপনাদের হয়তোবা বুঝতে ভুল হচ্ছে। বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ী শিক্ষক ফোরামের যেই চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা আপনারা বুঝতে ভুল করেছেন এবং তাদের চিন্তাভাবনা যদি আপনারা জানতে চান, আমি যদি তাদের চিন্তাভাবনা এবং তাদের প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমি যদি ব্যাখ্যা দিতে চাই, আমি কিন্তু ব্যাখ্যা দিতে পারবো ইনশাল্লাহ, এবং সেই ব্যাখ্যাটা আমি দিব। এবং আমি আপনাদেরকে আমি চাই আমার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সহ সকল ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করা হোক। আমার শিক্ষকরা যেন আর কোনোভাবে বঞ্চিত না হয়। এই যে এমপিও করার যে পায়তারা চলতেছে, এমপিও করে জাতীয়করণ করবে, যাচাই বাছাই চলবে, এই যে যাচাই বাছাই চলবে, এই যাচাই বাছাই কি কখনো শেষ হবে? আর আপনারা কি কখনো জাতীয়করণ পাবেন? যদি আমাদের দাবি ছিল, আপনাদের দাবি ছিল যে জাতীয়করণ, তো আমরা কেন পিছপা হয়ে তারা যেহেতু 28 তারিখে ঘোষণাপত্রে তারা জাতীয়করণের কথা উল্লেখ করেছে, তাহলে আমরা কেন এমপিওভুক্তির দিকে যাব? আমরাও চাবো প্রাইমারির মতন 2013 সালে প্রাইমারি যেভাবে 26,000কে একসাথে জাতীয়করণ করছে, যেখানে 22,000 এমপিওভুক্ত প্রাইমারি ছিল, তাকে প্রথম ধাপে নিয়ে নেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে নেওয়া হয়েছিল অনুদানভুক্ত বা পাঠদান স্বীকৃতি বা রেজিস্টার্ড প্রতিষ্ঠানগুলোকে নেওয়া হয়েছিল। তৃতীয় ধাপে নেওয়া হয়েছিল যে পাঠদানের অনুমতি সাপেক্ষে তাদেরকে দেওয়া হয়েছিল 3টি ধাপে। হ্যাঁ, তাহলে আপনাদের তো ভাই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা তো ব্যান্ড বেজের তথ্যই আছে 7,535টি। সেই হিসাবে প্রথম ধাপে এই 5,535টিকে একসাথে কেন জাতীয়করণ করা যাবে না বলেন? আর সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত ইবতেদায়ী মাদ্রাসা আছে 8,229টি, এটি কেন যাবে না? 16,000, তারা 22,000কে একসাথে জাতীয়করণ করতে পারে প্রথম ধাপেই, তাহলে এটি কেন পারা যাবে না 3টি ধাপে? আর আমার কথা হলো, এই প্রাইমারির মতনই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করে নিতে হবে। এই দাবিটি বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরাম জানাবে এবং আমি সবসময় লড়ে যাব। এই জন্যই আমি এ থেকে পিছপা হব না। আপনারা যতই আমাকে দোষারোপ করেন না কেন, এ থেকে আমি পিছপা হব না ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত আমার স্বতন্ত্র এবং সংযুক্ত ইবতেদায়ী শাখা সম্পূর্ণ জাতীয়করণ না হচ্ছে, ততদিন ইনশাআল্লাহ এই আন্দোলন, এই কূটনৈতিক আন্দোলন বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে আমি পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যদি প্রয়োজন হয় মাঠেও কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং আপনারা যদি দলাদলি করেন, যে কাদা ছুড়াছুড়ি করেন, আপনারা যদি না বুঝেন, আসলে অবুঝ মন, আসলে যে আপনারা যে হতাশাগ্রস্ত, আমি বুঝতে পেরেছি আপনারা হতাশাগ্রস্ত। সেই হতাশাগ্রস্ত থেকেই আপনাদের নেতারা অথবা আপনারা এই বাজে কমেন্ট বা বিরূপ মন্তব্য করতেছেন আমার ব্যাপারে অথবা আমার সংগঠনের ব্যাপারে। সো আমি আপনাদেরকে অনুরোধ করব, দেখেন আপনারা আন্দোলন করেছেন জাতীয়করণের জন্য, এমপিওভুক্তের জন্য নয়। আর এমপিওভুক্ত করে যাচাই বাছাই করতে গেলে কি হবে না হবে ইতিমধ্যে আমি বলেছি, আবারও বলতে চাই। এই যাচাই বাছাই করতে গেলে এর সময় ক্ষেপণ হবে কত বছর, এটার কোনো সুনির্দিষ্ট তারিখ থাকবে না। আর যদি জাতীয়করণের ঘোষণা দিয়ে বলে যে এই ধাপে 3 ধাপে যে প্রাইমারি মতন, তাহলে এটি সুনির্দিষ্ট একটি তারিখ উল্লেখ থাকবে যে এর মধ্যে এটি করতেই হবে, এবং সেই তারিখ ঘোষণা অনুযায়ী আপনাদেরকে এরিয়া সহ বেতন দিতে বাধ্য থাকিবে সরকার। তাই আমি চাই জাতীয়করণ। আর এমপিওভুক্ত করে যদি বলে যে এমপিওভুক্ত করো, এমপিওভুক্ত হওয়ার পরে জাতীয়করণের জন্য আবেদন করো, যাচাই বাছাই করে আমরা জাতীয়করণ দেব, তখন আপনারা বুঝতে পারবেন, বুঝতে হবে আপনাদের যে আদৌ প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ হবে না। আর আপনাদের আশাই থেকে যাবে, আরও 40 বছর 50 বছর পিছিয়ে যেতে পারে, আরও 10 বছর পিছিয়ে যেতে পারে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে শিক্ষা প্রতিষ্ঠানকে একসাথে জাতীয়করণ করে নেয়। এবং শুধু 1519টা কেন, আপনাদের হাজার শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আছে, তাদের কথাও ভাবেন, সেই শিক্ষকদের কথাও ভাবেন, নিরলস যারা যে পরিশ্রম করে যাচ্ছে দিনী শিক্ষার জন্য, দিনী প্রচারের জন্য, তাদেরকে সবাইকে নিয়ে ভাবুন। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য বা আমার এই ভিডিওটির আলোচনা শেষ করতে চাই। এবং আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বার্তা পৌঁছাতে চাই যে সংযুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আসলে ইবতেদায়ী মাদ্রাসা নামে খ্যাত হোক, এবং আমরা এক ভাই আরেক ভাইকে দলাদলি না করি। আমাদের একটি দাবি, জাতীয়করণ হলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বাদ পড়বে না। আমি আবার বলি, জাতীয়করণ হলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বাদ পড়বে না। যদি একটি খুঁটিও থাকে, সেই প্রাইমারির মতন যাদের অস্তিত্ব ছিল না,
তারা কিন্তু জাতীয়করণ পেয়েছে। তো আমাদের স্বতন্ত্র মাদ্রাসা ও সংযুক্ত মাদ্রাসার অস্তিত্ব থাকা সত্ত্বেও কেন জাতীয়করণ পাবে না? কেন যাচাই বাছাই চলবে? যাচাই বাছাই চললে মনে রাখবেন, যাচাই বাছাই চললে অনেক অর্থের অর্থের আছে, দুর্নীতির সুযোগ থাকে, অনেক অনেক এই যে অনেক আমলাতান্ত্রিক জটিলতা থাকে। এই জটিলতা এড়িয়ে আমরা সাধারণ মুসলমান, আমরা হলাম ইসলামী দিনী ভাই। এই আমাদের ওই যে কূটনৈতিক বা ওই যে চক্র বা ব্রেন্ট, আমাদের ব্রেন্ট হলো সহজ সরল, আমাদের মস্তিষ্ক হলো যে একেবারেই অবুঝ মস্তিষ্ক, যে আমরা সহজ সরল শিক্ষক। আমরা অত প্যাঁচগোজ বুঝি না, তাই আমরা এখন এই যে বুঝতে পারতেছি না তারা এমপিওর ফাঁদে ফেলে আমাদেরকে কি প্যাঁচ দেবে, সেটি বা যাচাই বাছাইয়ের নামে কি প্যাঁচ দেবে, প্যাঁচ দিয়ে আমাদেরকে কিভাবে আটকিয়ে রাখবে, এটাও আমাদের চিন্তা করা উচিত। সো আমরা আর সহজ সরল না থাকি। এই বলে আমার ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষে আমি ক্ষমা চাচ্ছি আপনাদের উপর যে আপনারা যেন আমার কথাবার্তায় বা আমার কাজে যদি কষ্ট বা দুঃখ পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ। তবে আমি চেষ্টা করে যাব ইবতেদায়ী শাখাকে জাতীয়করণের যে প্রচেষ্টা, সে প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমার মাধ্যমে কবুল করে নেয়, আল্লাহর কাছে আমি হাজার শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী, আমার জন্য দোয়া করবেন। রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।